মিহির বর মিহিকে ছেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে মিহি সংসারী নয়। সে স্বামী সংসার সামলে উঠতে পারছিল না। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রান্না করে দিতে পারতো না। মোট কথা মিহি তার স্বামীকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছিল না, বা মিহি চাইছিলও না। মনের মধ্যে কোথাও একটা সাদি রয়েই গিয়েছিল। বিয়ের 2 বছর পরে তাদের ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সের ঠিক 1 সপ্তাহ পরে মিহির এক্স বর নতুন বিয়ে করে নেয়। মিহি হচ্ছে মায়ার চাচাতো বোন। মিহির মনে হয় এখনও কোথাও না কোথাও সাদির মনে তার জন্য জায়গা রয়েছে এবং সে চেষ্টা করলে সাদির সাথে সবটা ঠিক করে নিতে পারবে। আজকেও মিহি এসেছে সাদির অফিসে। শেষবার খোলাখুলি কথা বলতে চায় সাদির সাথে। অফিসে ঢুকতে ঢুকতেই সাদি মিহিকে খেয়াল করে এবং আন্দাজ করতেও পারে এখানে তার আসার কারণটা। সাদি এগিয়ে যায়, মিহির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এখানে তুমি? মিহি বসেছিল। সাদির কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে। তোমার সাথে কথা বলতে চাই আমি। ক্যান্টিনে চলো। সাদি আগে আগে হাঁটতে থাকে, মিহি পেছনে পেছনে। ক্যান্টিন এখন ফাঁকা, হাতে গোনা কিছু মানুষ রয়েছে। সাদি ফাঁকা একটা টেবিল দেখে বসে পড়ে। মিহি ও সাদির সামনাসামনি বসে পড়ে। সাদি টেবিলের উপর 2 হাত তুলে মিহির দিকে তাকিয়ে বলে ওঠে, কিসের আশা এখানে এসেছো মিহি? তোমার কি মনে হয় না তুমি বোকা? তোমার সাথে রিলেশনশিপে থাকার সময়ও আমি তোমাকে বলেছিলাম সোয়ার কথা। তার প্রতি আমার ফিলিংস আমি শেয়ার করেছিলাম তোমার সাথে। তাহলে তুমি কি বুঝতে পারছো না আমি সোয়াকে কতটা ভালোবাসি? ওকে পেয়ে আমি কতটা খুশি? মিহির চোখে পানি টলমল করছে। সে সাদির হাতের উপর হাত রাখে। সাদি হাতটা সরিয়ে নেয়। একটু ভালো থাকার লোভে তোমার কাছে আসি আমি। হাসে সাদি। এখানে সুখ পাবে না তুমি, আর এসো না। সোয়া জানতে পারলে তোমায় এটা সেটা নানান কথা শুনিয়ে দেবে। তখন নিজেও লজ্জা পাবে, আমিও লজ্জায় পড়ে যাব। বলেই সাদি চলে যায়। মিহি বসে থাকে, তাকিয়ে থাকে সাদির চলে যাওয়ার দিকে। সেলিম হাজারবার সরি বলে বউয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক করে নিয়েছে। শেষবারের মতো সেলিমকে ক্ষমা করে দিয়েছে তিনি। দ্বিতীয়বার এইরকম ভুল করলে একদম সোজা ডিভোর্স দিয়ে দেবে, এমনটাও হুমকি দিয়েছে। সোয়ার একা একা ভালোই লাগছে না। এতদিন সাদির সাথে চিপকে চিপকে থাকতো, একটা মিনিটের জন্য চোখের আড়াল করতো না। কিন্তু আজকে লোকটা কত দূরে, আসবেও সেই রাতে। সাদি আসার আগে আগে বই নিয়ে পড়তে বসতে হবে, যাতে রেজাল্ট দিলে কাদো কাদো গলায় বলতে পারে, পড়েছিলাম তো, মনে না থাকলে আমি কি করব। এখন বাজে সন্ধ্যা 7টা। সাদি ফিরবে 9টায়। এত সময় কি করবে সোয়া? ভাবতে ভাবতে মাথায় চলে আসে দুষ্টু বুদ্ধি। সেই যে একদিন বরটার সাথে সুন্দর একটা রাত কাটালো, তারপর তো আর তেমন সময় পার করা হলো না। আজকেই তাহলে সাদিকে একটু চমক দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। সোয়া চট করে কাবার থেকে সেই হাঁটু বের করা জামাখানা বের করে ফেলে। ফন্ট মুভিটা চালিয়ে নোয়াকে ফলো করতে থাকে। একদম পারফেক্ট নোয়ার মতো সাজবে সে। সাদির জন্য কাবার ঘেটে একখানা কালো জ্যাকেট বের করে নেয়। এটা সাদিকে পরাবে। একদম পারফেক্ট নোয়া এবং নিক লাগবে দুজনকে। নোয়ার মতো চুলগুলো উঁচু করে বেঁধে ফেলে। হাঁটু বের করা জামা এবং হালকা মেকআপ। রুমে কয়েকটা মোমবাতিও জ্বালিয়ে ফেলে। ব্যাস, এবার শুধু সাদি আসার অপেক্ষা। সবকিছু শেষ করে বিছানার উপর বই নিয়ে বসে পড়ে সোয়া। একটু পড়ালেখায় মনোযোগ দেওয়ার নাটক আর কি। সাদিকে আজকে একটু দ্রুতই ছুটি দেওয়া হয়েছে, তাই জলদি বাসায় চলে আসে। দরজা খুলে খাটের দিকে নজর দিতে সাদির কপালে 3টে ভাঁজ পড়ে। তার আত পাগল বউ পড়ছে। পড়ার স্টাইলও আলাদা। সবগুলো বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানায়। উপর হয়ে শুয়ে একটা বই রেখেছে মাথার ওপরে এবং আরেকটা বই উল্টো করে ধরে বইয়ের পেছনে ফুল আঁকছে। ফোঁস করে শ্বাস টানে সাদি। কি করছো? ফুল আঁকায় এতটাই মনোযোগ দিয়েছিল যে সাদি এসেছে এটা সে টেরই পায়নি। জলদি উঠে বসে সোয়া মাথার ওপর থেকে বই নামিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, একটু পড়ছিলাম আর কি। সাদি কিছু বলে না। দরজা আটকে অফিসের ব্যাগ জায়গা মতো রাখে, তারপর টাই খুলতে থাকে। সাদির কোনো রিয়াকশন না পেয়ে সোয়া বলে ওঠে, আমাকে কেমন লাগছে বললেন না? সাদি পরনের শার্ট খুলে ফেলে। চুলগুলো হাতের সাহায্যে এলোমেলো করে নেশাতুর কণ্ঠে বলে, বলবো না, বোঝাবো। তারপর রুমের লাইট অফ করে জাপটে জড়িয়ে নেয় সোয়াকে।
কোলে বসিয়ে চুম্বন এঁকে দেয় সোয়ার ললাটে। ফিস ফিস করে বলে, তুমি করে বলবে। সোয়া নার্ভাস। লোকটা একটুখানি শুয়ে দিলেই সোয়া জমে বরফ হয়ে যায়। গলা দিয়ে কথাই বেরোতে চায় না। বলো না জান, জাস্ট একবার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সোয়া আস্তে করে ডাকে, ওগো শুনছো, ভালোবাসি তোমাকে। সাদমান চৌধুরীকে পাগল করতে এতটুকুই যথেষ্ট ছিল। সে তার আদরকে নিয়ে ডুবে যায় ভালোবাসার সাগরে। আরও একটা সুন্দর রাত কাটায় দুজন। প্রত্যাশার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে সাধারণত একটু বেশি খুশি লাগে। আজকে সোয়ারও খুশি হওয়ার দিন। তবে সে খুশি না, আবার কষ্টও হচ্ছে না। মোটামুটি একটা শখের মধ্যে আছে। এয়ার চেঞ্জ পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করেছে সোয়া। মনে মনে আশা ছিল 2 সাবজেক্টে ফেল করার, কিন্তু একটা সাবজেক্ট বেশি ফেল করায় সোয়া হতদম্ব। কেননা আগেই নোটিশ দেওয়া হয়ে গিয়েছে 2 সাবজেক্টে ফেল করলে ওঠাবে সেকেন্ড ইয়ারে, কিন্তু 3 সাবজেক্টে করলে গার্ডিয়ান লাগবে। এখানেই সোয়ার টেনশন, গার্ডিয়ান পাবে কই এখন? বাবা জানলে ঠ্যাং ভাঙবে, সাদিক কান ছিঁড়ে দিবে। তাহলে কলেজের মাঠে এসব চিন্তা করতে করতে হাঁটছিল সোয়া। হঠাৎ করে মাথায় চক্কর দিয়ে ওঠে, গা গুলিয়ে গড়গড় করে বমি করে দেয়। সোয়ার বন্ধু তিথি সোয়াকে পানির বোতল এগিয়ে দেয়। সোয়া পানি খেয়ে একটু ঠিকঠাক হয়ে তিথিকে বলে, দোস্ত, আমাকে কংগ্রাচুলেশন কর, আমি প্রেগনেন্ট। অসুস্থতায় একটা মানুষ এতটা খুশি হতে পারে? সোয়া পারে। এই যে মাথা ব্যথায় চোখ খুলতে পারছে না, বমি করতে করতে গলা ব্যথা হয়ে গিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তবুও সে দাঁত কেলিয়ে হাসছে। নাচার জন্য বারবার দাঁড়িয়ে যাচ্ছে। সাদি চোখ রাঙিয়ে বসিয়ে রেখেছে। সাবিনা বেগম চিন্তিত। সে ভাতের থালা নিয়ে সোয়ার সামনে বসে আছে। আপাতত বাড়িতে কেউ নেই, সকলেই গিয়েছে পাশের বাড়িতে দাওয়াত খেতে। সাদিকে কল করে বাড়িতে এনেছে সোয়া। সাবিনা বেগমও গিয়েছিল দাওয়াতে। সাদি কল করে বাড়ি আসতে বলেছে। বড় মা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, সুখবর নিয়ে আসি। আর কুদ্দুসের বাপ জলদি দোকানে যান মিষ্টি আনতে। পুরো পাড়াতে আমি নিজে হাতে মিষ্টি দিব। কথা বলার শক্তি নেই, তবুও টেনে বলছে সোয়া। সাদির বিরক্ত আকাশ ছুঁই ছুঁই। ইচ্ছে করছে একে একটা লাথি মেরে ফুটিয়ে ফেলতে, কিন্তু পারছে না। কি আর করার, পাগল হোক বউ তো। সাবিনা বেগম ছেলের পানে এক পলক তাকায়, তারপর সোয়ার মাথায় হাত বুলিয়ে বলে, ভাত খেয়ে নে, তারপর নিয়ে যাব। সোয়া তাকায় ভাতের থালার দিকে। ইলিশ মাছের পিস দেখে আবারও গা গুলিয়ে আসে। মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে। বড় মা, খেতে পারবো না গো, কুদ্দুস খেতে বারণ করছে। দাদি দাঁড়িয়ে যায়। সোয়া বড় বড় চোখ করে 2 গালে হাত দেয়, যাতে থাপ্পড় টাপ্পড় দিতে না পারে। সাদি সোয়ার কাছে এসে পাজা করে কোলে তুলে নেয়। সোয়া ভয়ে চোখ মুখ খিচে ফেলেছে। সাবিনা বেগম মাথা নিচু করে ফেলে। সাদি গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সোয়া শক্ত করে সাদির গলা জড়িয়ে ধরেছে। বেশ ভালো লাগছে তার। বরের কোলে থাকার মজাই আলাদা। সোয়ার তো ইচ্ছে করে সারাক্ষণ লোকটার কোলে চড়ে থাকতে। এমন দিন কবে আসবে যেদিনে সাদমান চৌধুরী তার বউকে কোল থেকে নামাবে না? গাড়ির মধ্যে এক প্রকার ছুঁড়ে ফেলে সোয়াকে। সোয়া মুখ বাঁকিয়ে সেভাবেই পড়ে থাকে। বজ্জাত লোক। সন্তান আসছে, কোথায় বউকে ধরে কয়েকটা চুমু খেয়ে নিবে তা না, রাগ দেখাচ্ছে। এমন বরকে ঘেন্না করা উচিত। কিন্তু সোয়ার মনটা বড় কি না, তাই সে ঘেন্না করতে পারে না। হাসপাতালের করিডোরে বসে থাকার ধৈর্য সোয়ার নেই। লম্বা লাইন পড়েছে। সাদি সোয়াকে নিয়ে বসেছে এক পাশে। সাদি নীরবে বসে ফোন দেখতে থাকলেও সোয়া স্থির থাকতে পারছে না। ছটফট করেই যাচ্ছে। কখনো সাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ছে, তো কখনো কাঁধে মাথা রাখছে। কখনো চুল ধরে টানছে, আবার কখনো দাড়ি ধরে টানছে, শার্টের কলার ধরে টানছে। সাদিকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছে। আজকেই সবাইকে অসুস্থ হতে হলো। সোয়া বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে। সাদি ফোন থেকে দৃষ্টি সরিয়ে এক পলক তাকায় সোয়ার মুখপানে। অসুখেরও আক্কেল নেয়। আব্দুল কুদ্দুসের একমাত্র মাকে চেপে ধরেছে, ভালো কথা, থাক আমার কাছেই থাক। কাল না হয় বাকি সবার কাছে যাস। তা না, ভাগ ভাগ করে সকলের কাছেই গিয়েছে। ভালো কথা। আচ্ছা সাধু, অশোকের বংশ কত বড়? না মানে দেখুন একসাথে কতজনকে চেপে ধরে, ডেঞ্জারাস। হতাশার নিঃশ্বাস ফেলে সাদিক। এই মেয়ে কি জীবনেও মানুষ হবে না? আল্লাহ কি তাকে কখনো এতটুকু বুদ্ধি দেবে না? সারা জীবন এমন গাধাই থেকে যাবে?
সাদির মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সোয়া একটু হাসার চেষ্টা করে বলে, হে হে, মজা করছিলাম, রাগিয়েন না প্লিজ। হবু বাচ্চার মাকে বকলে আল্লাহ পাপ দেবে। সাদি পকেট থেকে হেডফোন বের করে কানে গুজে নেয়। সোয়া কয়েকবার মুখ বাঁকিয়ে ভেঙচি কাটে সাদিকে। বেটার ভাব দেখলে ইদানিং সোয়ার ইচ্ছে করে চিৎকার করে বলতে, বিবাহিত বেটাদের ভাব ধরা মানায় না, কারণ তাদের দাম নাই। খালি লোক লজ্জার ভয়ে বলতে পারে না সোয়া। অবশেষে সোয়ার সিরিয়াল আসে। সাদির আগেই সোয়া ঢুকে পড়ে। কপালে 3টে ভাঁজ পড়ে সাদির। এই তো কথাই বলতে পারছিল না, এখনই তো শক্তি কই পেল। মধ্যবয়স্ক একজন মহিলা বসে কিছু একটা দেখছে। সোয়া প্রায় দৌড়ে মহিলা ডাক্তারের সামনে বসে পড়ে এবং বলে ওঠে, আমি কিট পরীক্ষা করে নিয়েছি, পজিটিভ দেখেছি। মনে হচ্ছে আমার সন্তান আসছে। আপনি আমার বরকে এটা বলে দিন। ডাক্তার ভুরু কুঁচকে তাকায় সোয়ার মুখপানে। সাদিও চোখ দুটো বড় বড় করে ফেলে। বসার জন্য চেয়ার ধরেছিল সে, কিন্তু সোয়ার কথা শুনে বসতে ভুলে গিয়েছে। প্রেগনেন্ট কিটও পরীক্ষা করা শেষ? ডাক্তার সোয়ার কথা শুনে মুচকি হাসে। সাদির দিকেও এক পলক তাকায়। বাহ, তুমি তো খুবই ফাস্ট। আমি কুদ্দুসের মা কি না? কালকেই পরীক্ষা করেছি, বমি হচ্ছিল না বলে কাউকে জানায়নি, আজকেই বমি হয়েছে। সোয়ার কথা এবার শব্দ করে হেসে ওঠে ডাক্তার। সাদি চোখ পাকিয়ে সোয়াকে শাসায়। সরি ডাক্তার, আমার বউয়ের মাথায় একটু প্রবলেম আছে। সোয়া মুখ বাঁকিয়ে বলে, আমার মাথায় কোনো প্রবলেম নাই, আমি ঠিকঠাক। ডাক্তার আন্টি, আপনি বলুন কিভাবে চলতে হবে, কি করতে হবে, আমি শুনছি।